বিমানবন্দরের আগুনে শুধু পোশাক খাতেই ক্ষতি 12,500 কোটি টাকা। সরকারের বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগতভাবে কোনো বাধা নেই, দিনাজপুরে সার্জিস আলম। সাংবিধানিক কারণে এনসিপি পাচ্ছে না শাপলা প্রতীক, জানালেন ইসি আনোয়ার। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ক্ষতির পরিমাণ 12,500 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে এই আশঙ্কার কথা জানিয়েছেন বিজিএমইএর প্রতিনিধি দলের সদস্যরা। বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনও চলছে আগুন নির্বাপনের কাজ। ফায়ার সার্ভিসের কর্মীরা পুড়ে যাওয়া স্থানে পানি ছিটাচ্ছেন। আগুনে ভেতরে থাকা আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে। দুর্ঘটনাস্থলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। বিমানের কার্গো শাখার কর্মীরাও কাজ করছেন। কার্গো সেকশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অন্যদিকে পুড়ে যাওয়া কার্গো সেকশনে ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। দর্শক, বিমানবন্দরে আগুনের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান সুমন। ইমরান সুমন, এর আগে আপনি বলছিলেন 5 সদস্যের যে তদন্ত কমিটি তারা তখন পর্যন্ত কাজ শুরু করেছে কিনা আপনি জানেন না, এখন সেটি জানতে পেরেছেন কিনা সেটা একটু জানবো, কেননা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারণ অনুসন্ধানে তো এখন সব থেকে বড় কাজ। কোন পর্যায়ে রয়েছে? আপনাকে জানাতে চাই যে বিষয়টি গতকাল এই বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে যেখানে আমদানি করা পণ্য রাখা হয় সেখানকার অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। আজকে যেটি জানা গেছে সেটি হলো তদন্ত কমিটির সদস্যরা তারা এসেছিলেন এবং তারা 8 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছেন, বাট পরবর্তীতে তারা আর আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেনি। তারা তাদের কাজগুলো দেখে তদন্ত করে তারা বেরিয়ে চলে গেছেন। এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখা ভালো সেটি হলো গতকাল কিন্তু এই সময় যদি চিন্তা করা হয় তাহলে গতকাল সোয়া 2টার পর এই আমদানি কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল তখন কিন্তু এখানে গণমাধ্যম কর্মী না, এখানে স্বাভাবিক মানুষেরও দাঁড়িয়ে থাকার উপক্রম ছিল না, কারণ এখানে ধোঁয়া, আগুনের তাপ সব এসে লাগছিল এবং শুধুমাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য গতকাল কাজ করেছিলেন। এবং আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের তরফ থেকে বলা হয়েছে পুরোপুরি নির্বাপন না হওয়া পর্যন্ত তারা বলেন যে আগুন পুরোপুরি নির্বাপন হয়নি। তো সেই নির্বাপন প্রক্রিয়ার জন্য এখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট রয়েছে এবং আপনারা জানেন যে বিমানবন্দরের অভ্যন্তরেও একটি আলাদা করে ফায়ার সার্ভিসের স্টেশন আছে, তারাও সেখানে ভিতরে প্রায় 23টির মতো ইউনিট তারা এখানে অবস্থান নিয়ে আছে। কিছুক্ষণ পরে হয়তো ফায়ার সার্ভিসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন যে আগুন পুরোপুরি নির্বাপন করার কথা। আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, এখানে আমরা দেখেছি যে দুপুর থেকেই অনেক আমদানিকারকরা এসে ভিড় করছেন। আপনারা জানেন যে আমদানি পণ্যগুলো এই বিমানবন্দরের দিয়ে যেগুলো আমদানি করা হয় সেগুলো বিভিন্ন ধরনের কাপড়, তারপরে গার্মেন্টস অ্যাক্সেসরিজ সহ ওষুধের কাঁচামাল এবং সেই সঙ্গে মোবাইল অ্যাক্সেসরিজ, ল্যাপটপ অ্যাক্সেসরিজগুলো এখান দিয়ে নিয়ে আসা হয়। তো এখানে যারা আছেন ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে অনেক বড় ধরনের ব্যবসায়ীদের মালামালও কিন্তু এই আমদানি কার্গো ভিলেজ দিয়ে আনা হয়।
এখন আপনারা ইতিমধ্যে জানেন যে বিজিএমইর তরফ থেকে তারা বলা হয়েছে প্রায় 12,500 কোটি টাকার ক্ষতি হবে আনুমানিকভাবে। তো বাস্তবতা আসলে নিরূপণ করা সম্ভব হবে তখনই যখন পুরোপুরি এই কিছুক্ষণের মধ্যে হয়তো ফায়ার সার্ভিসের তরফ থেকে পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য তারা ঘোষণা দিবেন। এরপর পরে হয়তো তদন্ত কমিটি আর তাদের কাজ শুরু করবে এবং কোন কোন আমদানিকারকরা এখানে তাদের মালামালগুলো নিয়ে আসছিলেন সবার নিজস্ব কাগজপত্র রয়েছে, সেগুলো যাচাই বাছাই এবং হিসেব নিকেশ করার পরেই পুরো ক্ষয়ক্ষতির হিসাবটি সামনে আসবে। এবং আরেকটি বিষয় এখানে প্রশ্ন উঠছে, সেটি হলো যে আগুন লাগার পরপর ফায়ার সার্ভিস এর ভিতরের ইউনিট তারা কাজ করেছেন, বাইরে থেকে ঢাকার সবগুলো ইউনিট এখানে এসে যুক্ত হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে সেটি হলো অগ্নিকাণ্ডের পরপরই অটোমেটিকভাবে একটি আন্তর্জাতিক বিমানবন্দর যেহেতু সেখানে আসলে ফায়ারের অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গেই কেন পানি ভিতর থেকে পড়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না, সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষের এখনই ভাববার সময় এসেছে। কারণ হলো অগ্নিকাণ্ডের পর আমরা সবসময় বলি ফায়ার সার্ভিস একটু দেরি করে আসলো, একটু আগে আসলে হয়ে যেত। বাস্তবতা হচ্ছে যেসব ভবনগুলো আছে সেখানকার ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর সেটি আসলে কত দ্রুত সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ভেতরকার যেসব লজিস্টিক্স সাপোর্ট থাকে সেগুলো কতটা কার্যকর করা যায় সেদিকে নজর দেওয়ার সময় এসেছে। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমরান সুমন। যাচ্ছি পরের সংবাদে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জুলাই সনদে এনসিপি ও 4টি দল স্বাক্ষর না করায় জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না মন্তব্যের প্রতিক্রিয়ায় সার্জিস আলম বলেছেন, দেশের মানুষ ঠিক করবে প্রভাব পড়বে কিনা। দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, শাপলা প্রতীক দিতে আইনগতভাবে কোনো বাধা নেই। এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে শাপলা প্রতীক চেয়েছি। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। যে আমরা শাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব, এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেয়া যাচ্ছে না। সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির প্রেক্ষিতে অবশেষে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। তবে আন্দোলনকারীদের দাবি করা 20% বাড়ি ভাড়ার পরিবর্তে দেওয়া হয়েছে 5%। এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে শিক্ষা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। পথে পুলিশের বাধার মুখে পড়েছেন তারা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, এর আগের সংবাদে আপনি দেখাচ্ছিলেন যে সেখানে আন্দোলনকারীরা শিক্ষা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছে, পুলিশ সেখানে বাধা সৃষ্টি করছে। এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। শুরু থেকেই যে দাবি ছিল তার মধ্যে যেটি প্রধান দাবি সেটি হচ্ছে তাদের 20% বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। সরকার এই এক সপ্তাহ পর অর্থাৎ শিক্ষকদের সাথে দফায় দফায় বেশ কয়েকবার বৈঠকের পরে একটি প্রজ্ঞাপন জারি করেছে 5% বাড়ি ভাড়া বৃদ্ধি করে। কিন্তু সেই যে প্রজ্ঞাপনটি সেটি তারা প্রত্যাখ্যান করেছে এবং সেটি প্রত্যাখ্যান করে শিক্ষকরা শিক্ষা ভবন ঘেরাওয়ের একটি কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির অংশ হিসাবে তারা শহীদ মিনার থেকে এই শিক্ষকদের যে বিক্ষোভ মিছিলটি সেটি তারা নিয়ে আসে এবং রয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে থামিয়ে দেয় এবং সেখানে তাদের একটি ব্যারিকেড দেওয়া হয়। সেই ব্যারিকেডের এক প্রান্তে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্য প্রান্তে রয়েছে এই যে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকরা। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও এর মধ্যে প্রস্তুতি নিয়েছে, জলকামান প্রস্তুত করা হয়েছে, নানা ধরনের সাজোয়া যান প্রস্তুত করে
রাখা হয়েছে। এছাড়া একদমই সম্মুখভাগে রয়েছে পুলিশের সদস্যরা এবং তার পিছনেই রয়েছে বিজিবির সদস্যরা। অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা যেমন প্রস্তুত রয়েছে, সেই সাথে শিক্ষকরাও শান্তি শৃঙ্খলভাবে তারাও অন্য পাশে অবস্থান রয়েছে। অর্থাৎ তাদের যে শিক্ষা ভবন ঘেরাওয়ের যে কর্মসূচি সেটি তারা বাস্তবায়ন করবার জন্য একেবারেই মরিয়া হয়ে উঠেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সরকার এই বাড়ি ভাড়ার 20%-এর প্রজ্ঞাপনটি জারি না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন। এই ছিল আসলে শিক্ষক আন্দোলনের সর্বশেষ অবস্থা। বাবলি, সোহাগ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। থাকুন সেখানে। দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ বিশ্বাস। এ পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। কুষ্টিয়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিলেটের 6 পর্যটন স্পট ঘিরে মহাপরিকল্পনা। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। কুষ্টিয়া সদর উপজেলায় নিজ বাড়িতে মোশাররফ হোসেন মুসা নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ মুসার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোর রাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। তার বুকে অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে মুসাকে হত্যা করা হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান। রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পরাজিত প্রার্থীরা হারু পার্টি নামে এক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই অনুষ্ঠান শুরু হয়। 918 জন প্রার্থীর মধ্যে অন্তত 200 জন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আয়োজকেরা জানান, 4টি লক্ষ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেগুলো হলো রাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সর্বোচ্চ সহযোগিতা করা, প্রতিনিধিদের কাজের গঠনমূলক সমালোচনা করা, রাকসু যেন কোনো দলমতের উদ্দেশ্য সরবরাহ না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং সর্বোপরি দেশ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে নিজেদের সক্রিয় অবস্থান ধরে রাখা। ঘণ্টা 4 অনুষ্ঠানে কবিতা, নাচ, গান, আড্ডা, গল্প হয়। দেশের খবরে সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। সিলেটের 6 পর্যটন এলাকা ঘিরে সমন্বিত মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অর্থায়নে আগ্রহ দেখিয়েছে নেদারল্যান্ডস সরকার। এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলছেন সিলেটের পর্যটন খাতের অংশীজনেরা। আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে বিস্তারিত। সবুজ পাহাড় আর ঝর্ণাধারার অপার সৌন্দর্যে ঘেরা সিলেট যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। প্রান্তে প্রান্তরে ছড়িয়ে রয়েছে আকর্ষণীয় পর্যটন স্পট, যার টানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ প্রেমীরা। তবে সাদা পাথর এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো সিলেটের পর্যটন খাতের নিরাপত্তা ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে সব মহলকে। দীর্ঘদিন ধরেই সচেতন মহলের দাবি, প্রকৃতি ও পর্যটন যেন একে অপরের পরিপূরক হয়ে টিকে থাকে। সেই প্রত্যাশা মতো বিছানাকান্দি, জাফলং, সাদা পাথর, উৎমাছড়া, লালাখাল ও রাতারগুল, এই 6টি প্রধান পর্যটন অঞ্চল নিয়ে মহাপরিকল্পনা করছে সরকার, যাতে গুরুত্ব পাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক ও পর্যটক বান্ধব পর্যটন শিল্প। সরকার একটা কমিটি, আন্তঃমন্ত্রণালয় কমিটি করে দিয়েছেন। একই সাথে হচ্ছে এই রেসপেক্টিভ বিশেষজ্ঞ যারা আছেন আমাদের দেশের নাম করা ওয়ার্ল্ডের, তাদেরকে নিয়ে একটা কমিটি করে দিয়েছেন, যাতে করে আমাদের এই গোলাগঞ্জ, সাদা পাথর এরিয়া, জাফলং এরিয়া, সব ইস্তাকান্দি, রাতারগুল, এখানে আমাদের সিলেটে যে টুরিস্ট স্পটগুলো আছে, এই স্পটগুলোকে কেমনে আরও সাস্টেনেবল ওয়েতে একটা বড় ধরনের ইকো ট্যুরিজম স্পট করা যায়, সেই জন্য এটা কাজ চলছে, প্ল্যানিং চলছে। এটা এই উদ্যোগে আশাবাদী সিলেটের পর্যটন ব্যবসায়ী ও অংশীজনেরা। মাস্টার প্ল্যান করে যে কোনো উদ্যোগী আমরা স্বাগত জানাই। যেটাই করা হোক প্রপার প্ল্যান করে
দ্রুত সময়ের মধ্যে এগুলা করা প্রয়োজন। সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পরিবেশ ও স্থাপত্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ১৩ সদস্যের কমিটি। ধাপে ধাপে তারা সিলেটের অন্য স্পটগুলো ঘুরে দেখবেন। আমরা যেটা দেখি, আমরা গ্রিন সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার কি করা যাবে কি করা যাবে না সেটা নিয়ে আমরা জোর দেব। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সিলেটের জন্য বহুদিনের একটা স্বপ্ন ছিল, 6টা 7টা খাল, শুধু এটা না, নট দ্য সিঙ্গেল স্পট, আমরা পুরো এলাকা নিয়ে একটা মাস্টার প্ল্যান করা। কিছু কিছু আমরা আলোচনা করব, পার্টিসিপেটরি প্রসেস বলি না, আলোচনায় বুঝবো যে কতটুকু না বানালে নয় সেটা। আরেকটা হচ্ছে যে এটা একেবারে কংক্রিট দিয়ে ব্রিক দিয়ে কিছু বানিয়ে ফেলতে হবে, ফাটিয়ে ফেলতে হবে, আমরা কত বড় এটা দেখাতে না। আমাদের কাজ হবে এইটা যে কত সুন্দর, এটা বোঝানোর জন্য যদি কোনো কিছু করতে হয় সেই আলোকে কাজটা করতে হবে। পৃথিবীর জন্য সবার জন্য বোধগম্য এবং সহজগম্য করতে পারি এবং পর্যটনের যে সমস্ত সুবিধাগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে স্থাপন করতে পারি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।